অপারেশন মানে মানুষের মধ্যে প্রচলিত কিছু ভুল ধারণা কাজ করে থাকে এবং সেই সাথে ভয় বা শঙ্কাও কাজ করে থাকে, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেই ধারণাটাকে অনেকটাই কিন্তু পাল্টে দিয়েছে। সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে। অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে কিন্তু সার্জারি জগতের যে শঙ্কা বা ভীতিগুলো মানুষের মধ্যে কাজ করে থাকে সেটা কিন্তু অনেকটাই দূর করতে সক্ষম হয়েছে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা আলোচনা করব সেই ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির আধুনিক ট্রিটমেন্ট। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সর্দার নাইম, চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ল্যাপারোস্কোপিক সার্জারির সূত্রপাতটা কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল? ধন্যবাদ দর্শকদের। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারিটা কিভাবে এসেছিল তার আগে একটু সার্জারিটা কী সেটা এক সেকেন্ডে বলে নেই। ল্যাপারো মিন্স অ্যাবডোমেন আর স্কোপ মিন্স ক্যামেরা। তো আমরা এতদিন পেটের ভিতরে যত সার্জারি সবই করতাম পেট কেটে, কারণ যাই আমরা করি না কেন সেটা দেখতে হবে, দেখেই করতে হয়। তো আমরা যখন থেকে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে সেই পেটের ভিতরের যেই টার্গেট অর্গান যেটার উপর আমি কাজ করব সেটাকে যখন আমরা ভিডিও মনিটরে নিয়ে আসতে পারলাম, তখন আর পেটটা পুরোপুরি কাটার প্রয়োজন হলো না। এটাকেই বলে ল্যাপারোস্কোপিক সার্জারি। টেলিস্কোপ যেমন দূরের জিনিস দেখা, মাইক্রোস্কোপ যেমন ছোট জিনিস দেখা, ল্যাপারোস্কোপ মিন্স পেটের ভিতরের জিনিস দেখা স্কোপ দিয়ে বা ক্যামেরা দিয়ে। এই সার্জারিটি সারা পৃথিবীতেই শুরু হয়েছিল সার্জারি হিসেবে 1987-88-এর দিকে। ফ্রান্সে প্রথম একজন করলেন, প্রফেসর ফিলিপ মুরে। তখন আমি টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সার্জারিতে পিএইচডি করছিলাম। আমার প্রফেসরও, এর আগে আমরা ল্যাপারোস্কোপ কথাটা পড়েছি মেডিকেল এডুকেশনে, যখন আমরা আন্ডারগ্র্যাডে ছিলাম তখন আমরা পড়েছি ল্যাপারোস্কোপ সম্বন্ধে। তখন এটাকে শুধু ডায়াগনস্টিক প্রসিডিওর হিসাবেই দেখা হতো, যে পেটের ভিতরে কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখার জন্য ক্যামেরা দিয়ে দেখা, ওই সরাসরি স্কোপ দিয়ে। কিন্তু যখন এটা সরাসরি স্কোপটা যখন আমরা ক্যামেরা ভিডিও টেকনোলজির মাধ্যমে মনিটরে নিয়ে আসতে পারলাম, তখনই এই ভিতরে সার্জারি করাও শুরু হলো। 88-89-এ খুবই প্রিমিটিভ স্টেজে আমেরিকাতে এবং জাপানে 89-এ যখন শুরু হয়, তখন আই ওয়াজ ওয়ান অফ দ্য টিম মেম্বার্স অফ দ্য পাইওনিয়ার টিম ইন জাপান, যারা এটা শুরু করেছিল। আমার প্রফেসর এটা শুরু করেছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ে। তো প্রথম সেই ল্যাপারোস্কোপিক সার্জারি 89-90-তে দেখার সময় আমার মনে হয়েছিল দিস ইজ এ ফ্যান্টাস্টিক টেকনোলজি, এবং ইভেনচুয়ালি আমার মনে হয়েছিল তখন যে এই ধরনের সার্জারি আমাদের মতো দেশে আরও বেশি প্রয়োজন, যেখানে স্কারসিটি অফ বেড, হসপিটাল বেডের সংখ্যা কম, তারপরে লোকজনের খুব তাড়াতাড়ি আর্লি রিটার্ন টু ওয়ার্ক একটা ফিনান্সিয়াল নেসেসিটি। যতদিন আমরা বিছানায় পড়ে থাকবো অসুস্থ হয়ে, কারণ পেট কাটলে সেটার জন্যই আমাদের বিছানায় 6 দিন পড়ে থাকতে হয়, 7 দিন পড়ে থাকতে হতো। তো সেটা যখন দেখা গেল ল্যাপারোস্কোপের মাধ্যমে করলে পেট কাটতে হয় না এবং একদিনেই রোগী ভালো হয়ে বাড়ি চলে যেতে পারে, সেটা আমাদের মতো দেশের জন্য আরও বেশি প্রয়োজন। সেটা মনে করেই আমার মনে হয়েছিল যে আই মাস্ট টেক দিস টেকনোলজি টু বাংলাদেশ। আচ্ছা, সেই সূত্রপাত ধরেই আপনার প্রশ্ন অনুযায়ী 1991-এর 20শে ডিসেম্বর প্রথম এদেশে আমি এবং আমার জাপানিজ মেন্টর বা আমার সহকারী সার্জন সাথে প্রফেসর হাশিমোতো দাইজো, আমরা দুজনে মিলে এদেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে গলব্লাডার অপারেশন করি বারডেম হাসপাতালে। আচ্ছা, সেভাবেই ল্যাপারোস্কোপিক সার্জারি এদেশে আসলো। তারপরে আমি আমার পিএইচডি শেষ করলাম 1993-তে। তারপরে বারডেম হাসপাতালে জয়েন করলাম পিএইচডির পরপরই। যন্ত্রপাতি, ল্যাপারোস্কোপিক সার্জারি পুরোটা একটা টেকনোলজি বেস সার্জারি, অনেক কিছু যন্ত্রপাতি লাগে। সাধারণ সার্জারির তুলনায় এটা অনেক অনেক বেশি টেকনোলজি ডিপেন্ডেন্ট বলে এটা শুরু করাটা হুট করেই শুরু করা যায় না। এটার উপরে প্রপার ট্রেনিং লাগে, যন্ত্রপাতিগুলো সম্বন্ধে ট্রেনিং লাগে, তারপরে আপনার
আগে যেমন সরাসরি পেট কেটে সরাসরি পেটের মধ্যে দেখে অপারেশন করা, আর ওই ছবিটাকেই আমি মনিটরে নিয়ে পেটের মধ্যে কাজ করা, মনিটরের দিকে তাকিয়ে তাকিয়ে এই যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ডেপথ পারসেপশন, কারণ যখন মনিটরে একটা জিনিস আমরা দেখি তখন তো একটা ডেপথের ব্যাপার আছে। এখন যদিও 3D সার্জারি হচ্ছে, কিন্তু তারপরেও ডেপথ পারসেপশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এসব কারণে ভেরি স্পেশালাইজড ট্রেনিংয়ের মাধ্যমেই ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করতে হয় ইন এ প্রপার সেট আপ। এটার জন্য আলাদা সেট আপও লাগে, যে কোনো অপারেশন থিয়েটারেই আমরা এটা করতে পারি না। সেই কারণে পিএইচডি শেষ করে বারডেমে এসে যন্ত্রপাতি কিনে এবং একই সাথে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরি করে আমি আমার এই টেকনোলজিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি 1993 থেকে, তার মানে প্রায় 33 বছর আগে। সুতরাং ল্যাপারোস্কোপিক সার্জারি নতুন কিছু না, 33 বছর হয়ে গেছে এই সার্জারি বাংলাদেশেই। সারা পৃথিবীতে হয়তো অ্যারাউন্ড 35-36 ইয়ার্স। আচ্ছা, সেই। আর একটা ব্যাপার হলো যে একসময় মনে করা হতো, আমি ভাবতাম ল্যাপারোস্কোপি কথাটা কিন্তু যথেষ্ট কঠিন সাধারণ মানুষের জন্য, তাই না? ভাবতাম যে আমরা তো বিভিন্ন রকম সার্জারির কথা শুনি, নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি বা থোরাসিক সার্জারি এটসেট্রা এটসেট্রা। তো আমি ভাবতাম যে ল্যাপারোস্কোপিক সার্জারি এই জিনিসটাকে পপুলার করাটা খুব কঠিন হবে কি না, এই শব্দটা মানুষ চিনবে কি না, আমি ল্যাপারোস্কোপিক সার্জন কথাটা বললে কেউ বুঝবে কি না। কিন্তু দেখা গেল যে জাস্ট ফর দ্য বেনিফিট অফ দিস সার্জারি, এই সার্জারি যা বেনিফিট সেটা কাউকে বলে বোঝাতে হবে না, বিকজ আপনার পেট কেটে, কারণ বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি কিন্তু সেম, আমরা কিন্তু একই কাজ করছি। এতদিন পেট কেটে যেটা করতাম সেই জিনিসটাই আমরা ওপেন সার্জারি বলতাম, রাইট, ওপেন সার্জারি যেটা করতাম সেই কাজটাই কিন্তু আমরা করি। ওপেন সার্জারি, গলব্লাডার সার্জারি মানে কি, আমরা পেট ওপেন করে গলব্লাডারটাকে প্রপারলি ফেলে দেওয়া, তাই না? যখন যেন বাইল লিক না হয় বা ব্লিডিং না হয়, সেগুলোকে সিকিউর করে আমরা ওটাকে ফেলে দেওয়া। ঠিক ল্যাপারোস্কোপিক্যালি আমরা একই জিনিস করি, কিন্তু দুটোর তফাৎ হলো একটা পেট কেটে একটা পেট না কেটে। না কেটে করার কারণে যেই বেনিফিট তা তো আর দিজ আর অল অবভিয়াস। এক নাম্বার, ব্যথা নাই, ব্যথা একেবারেই কম। 2 নম্বর, ওষুধপত্র অনেক কম লাগে, বিকজ অ্যান্টিবায়োটিক লাগে না অলমোস্ট, কারণ ইনফেকশন হওয়ার চান্স খুব কম থাকে। তারপরে অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ তো আছেই, বিশেষ করে গলব্লাডার তো মেয়েদের একটু বেশিই হয়। মেয়েদের পেটের মধ্যে এত বড় একটা 6 ইঞ্চি 7 ইঞ্চি একটা ইনসিশন থাকা আর না থাকার মধ্যে অনেক তফাৎ। তো এইসব কারণেই ল্যাপারোস্কোপিক সার্জারিটা খুব তাড়াতাড়ি পপুলার হয়েছে। এক সময় এটাকে আমরা একটা আলাদা স্পেশালিটি হিসাবে ধরেছিলাম। যেমন আমি নিজে আসলে ল্যাপারোস্কোপিক সার্জারির বাইরে অলমোস্ট কিছুই করি না, শুধু আমি স্পেশালাইজড, ভেরি স্পেশালাইজড ল্যাপারোস্কোপিক সার্জন, রাদার দ্য পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জন অফ দ্য কান্ট্রি। কিন্তু এখন কিন্তু এই ল্যাপারোস্কোপ বা এই স্কোপ দিয়ে সার্জারি শুধুমাত্র পেটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না, এখন কিন্তু সবগুলো স্পেশালিটিতেই সামহাও এই ক্যামেরা ব্যবহার হয়। আচ্ছা, এবং এটা শুরু হয়েছে সেখান থেকেই। মানে অ্যাকচুয়ালি শুরুতে কিন্তু গাইনোকোলজিস্টরা কিছু ল্যাপারোস্কোপি করতেন, ইভেন গলব্লাডারও করার আগে। আমাদের দেশেও কিন্তু প্রফেসর টি এ চৌধুরী, মরহুম টি এ চৌধুরী, প্রফেসর ফিরোজা বেগম মরহুম, ওনারা আমাদের টিচার, গাইনোকোলজিস্ট, বিখ্যাত গাইনোকোলজিস্ট। আমরা স্টুডেন্ট লাইফে শুনতাম যে ওনারা পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে ল্যাপারোস্কোপ দিয়ে ডায়াগনোসিস করতেন অথবা লাইগেশন করতেন। তখন লাইগেশন কিছু হতো, কিন্তু এটা দিয়ে যে গলব্লাডার এবং পেটের অলমোস্ট সব সার্জারি করা যাবে এটা তখন জানা ছিল না। তো ন্যাচারালি এটাই হলো গিয়ে বিজ্ঞানের অগ্রযাত্রা, যেটার মাধ্যমে আজকে মানুষ বিভিন্নভাবে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে। এই যে স্যার আপনি বলছিলেন যে গলব্লাডার অপারেশন করা হয়, এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষের ধারণা রয়েছে যে ল্যাপারোস্কোপিক সার্জারি শুধুমাত্র গলব্লাডার অপারেশনের ক্ষেত্রেই করা হয়ে থাকে। না, ল্যাপারোস্কোপিক সার্জারি পেটের ভিতরে প্রায় সব সার্জারি করা যায়, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স, এমনকি হার্নিয়া রিপেয়ারগুলো। গাইনোকোলজি যদি বলেন অ্যাজ সাচ, আমরা যদি বলি ল্যাপারোস্কোপটা ব্যবহার করে মেনলি 4টে স্পেশালিটি। সেটা হলো যে জেনারেল সার্জন, আমরা যারা জেনারেল সার্জারি করি। 2 নম্বর হলো গাইনোকোলজিস্ট। গাইনির প্রায় সব সার্জারি এখন ল্যাপারোস্কোপ দিয়ে সম্ভব, ইউটেরাস থেকে শুরু করে ওভারিয়ান সিস্ট থেকে শুরু করে ওভারিয়ান যে কোনো প্রবলেম থেকে শুরু করে ইউটেরাইন প্রবলেমগুলো সবই ল্যাপারোস্কোপ দিয়ে সম্ভব।
তারপরে ধরুন ইউরোলজিস্টরা যারা কিডনি রিলেটেড কাজগুলো করেন, কিডনি ইউরেটার এইসব সবগুলো কাজ এখন ল্যাপারোস্কোপ দিয়ে সম্ভব। এমনকি ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশনও আমরা ল্যাপারোস্কোপ দিয়ে ডোনার কিডনি ইউরোলজিস্টরা তাই করেন। আর হলো পেডিয়াট্রিক সার্জনরা বাচ্চাদের পেটের মধ্যেও যেসব সার্জারি করতে হয় সব সার্জারি ল্যাপারোস্কোপ দিয়ে করতে পারেন। তো সেটাই বলছি যে এখন আর ল্যাপারোস্কোপি সার্জারি আলাদা কোনো স্পেশাল নাই, ইট ইজ এ পার্ট অফ এভরি সার্জিক্যাল স্পেশালিটি। এখন কিন্তু কোনো গাইনোকোলজিস্ট নিজেকে বলতে পারবেন না আমি একজন গাইনোকোলজিস্ট কিন্তু আমি ল্যাপারোস্কোপি করি না। ল্যাপারোস্কোপি না করলে ইউ আর নো মোর এ গাইনোকোলজিস্ট, প্রপার গাইনোকোলজিস্ট। হ্যাঁ, ওপেন করে সবই করা যায়, এখন ওপেন করে সবই করা যায়। হয়তো যেখানে ল্যাপারোস্কোপির সুবিধা নাই, আমাদের দেশে আমরা গত এতগুলো বছরে একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু ল্যাপারোস্কোপি সার্জারি নিয়ে গিয়েছি। আমাদের সোসাইটি অফ এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জনস অফ বাংলাদেশের মাধ্যমে আমরা প্রায় 1000-এর উপরে ল্যাপারোস্কোপিক সার্জন ট্রেন করেছি। এবং এই কাজগুলো আমরা ওভার দ্য ইয়ার্স এই যে আপনি ট্রেনিং এর কথাটা বলছেন, আপনি 1991 সালে আপনি ট্রেনিং প্রাপ্ত হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে এটা সবথেকে বহুল প্রচলিত যদি আমরা বলি একটা সার্জারির পদ্ধতি। আপনার কাছে স্যার কি মনে হয় যে যথেষ্ট স্কিল সার্জন রয়েছে কিনা বা ট্রেনিং এর সুব্যবস্থা যথেষ্ট রয়েছে কিনা? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমি বললাম যেটা যে আমরা পোস্ট গ্রাজুয়েট সার্জনরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের সময় একটা মোটামুটি ধারণা পান সব কিছুর উপরেই। আফটার পোস্ট গ্রাজুয়েশন যখন একজন সার্জন হিসেবে নিজেকে আরও এগিয়ে নিতে চান তখন স্পেশালাইজড এই টেকনোলজি বা টেকনিকগুলোকে তাদের আরও শিখে আসতে হয়। এই জন্য আমরা যে সোসাইটি অফ ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে কিন্তু আমরা যাদেরকে ট্রেন করি এরা কিন্তু সবাই পোস্ট গ্রাজুয়েট সার্জন অফ দিস 4 স্পেশালিটি যেটা আমি বললাম। এবং ওনারা কিন্তু সবাই এই ল্যাপারোস্কোপির একদম বেসিক জিনিস থেকে, আমি সবসময় বলি তো আমার সার্জন ট্রেনিদেরকে বলি আপনি সার্জন হওয়ার আগে এখানে প্রথমে কিছুটা হলেও একটু ইঞ্জিনিয়ারও হতে হবে। এই যে টেকনোলজি রিলেটেড যেহেতু মানে ভিডিও ক্যামেরা, তারপরে আপনার ইনসাফলেটার যেটা দিয়ে আমরা পেটের মধ্যে গ্যাস দেই, ইনসাফলেটার, তারপর লাইট সোর্স যেটা দিয়ে পেটের ভিতরে লাইট না দিলে তো আমরা ভিউটা পাবো না, এই লাইট সোর্স এই, এবং তারপরে বেশ কিছু কাটিং ডিভাইস অ্যান্ড কোয়াগুলেটিং ডিভাইস যেগুলো দিয়ে আমরা কাজ করি, এগুলো সবই হাইলি টেকনোলজি বেসড। সুতরাং একজন সার্জনকে কিন্তু সেগুলো সম্বন্ধেও একটা সম্যক ধারণা তার থাকতে হয়। ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে যদি আমরা প্রান্তিক এলাকাগুলোতে দেখি এমন অনেক জায়গা থাকতে পারে যেখানে হয়তো প্রপার জেনারেটর ব্যাকআপ নাই, সেখানে হয়তো ওপেন সার্জারি হচ্ছে এবং ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু সামহাও বড় বড় টর্চ লাইট দিয়ে হলেও সার্জারি কিছুটা হলেও করা সম্ভব হবে। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটি ইজ এ মাস্ট, এটা যদি না থাকে আপনি পুরোটাই আটকে গেলেন, এখানে ক্যামেরা টেকনোলজি আর ব্যবহার হবে না, এটা ঠিক ইউপিএস বা আইপিএস দিয়ে হয় না। যেটা বলছিলাম এই জন্যই এ ধরনের ট্রেনিংগুলো ইন্ডিভিজুয়াল হসপিটালগুলোতে তো হচ্ছেই। সিনিয়র সার্জন কিন্তু এখন প্রচুর ভালো ভালো সার্জন আছেন এখানে, মানে ফ্যাক্ট যে এটা হয়ে গেছে প্রায় 35 বছর। 91-এ যদি আমি প্রথম করে থাকি এদেশে, 35 বছর পরে ডেফিনেটলি আমি আগেই বললাম যে এই সার্জারির বাইরে নিজেকে আর কেউ সার্জন বলতে পারেন না। একজন জেনারেল সার্জন মাস্ট নো ল্যাপারোস্কোপিক সার্জারি। সুতরাং তারা নিজেদের কারণেই সেটা শিখছেন, নিজেদের ইচ্ছেতেই তারা শিখছেন এবং শেখার জন্য তারা আমাদের কাছে আসছেন, আমাদের অপারেশন দেখছেন এবং সেভাবে প্রচুর ভালো ভালো সার্জন তৈরি হয়েছে এবং বেশ কিছু ল্যাপারোস্কোপিক সার্জারি ট্রেনিং সেন্টারও তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। স্যার আপনি সেন্টারের কথা বলছেন, তার পাশাপাশি কিন্তু স্যার আপনি বলছিলেন যে প্রপার কিছু প্রোটোকল কিন্তু মেনটেন করতে হয়, সেটি সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
স্যার বিরতির আগে আমরা স্যার জানতে চাচ্ছিলাম যে প্রোটোকলটা মেনটেন করা, আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রিসিটি যদি না থাকে সেক্ষেত্রে কখনোই ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পন্ন করা সম্ভব না, সেটি সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, না সেটাই যেটা বলছিলাম যে প্রত্যেকটি মানে আমাদের প্রত্যেকটি ইকুইপমেন্টই এমন যে ওগুলো একেবারে পুরোপুরি ফাংশনিং অবস্থায় যদি না থাকে, সাপোজ ধরুন একজন ল্যাপারোস্কোপিক সার্জারি করছেন, এখানে একটা লাইট সোর্স আছে, সেই লাইট সোর্সের যদি দুটো ব্যাকআপ, সাধারণত দুটো বাল্ব থাকে, একটা বাল্ব চলে যাওয়ার পরে একটা সিগন্যাল আসতে থাকে, একটা রেড লাইট জ্বলে, অনেকে হয়তো এটা জানেনই না কেন রেড লাইটটা জ্বলছে, তারপর কাজ চলছে। তার কারণটা হলো ওই রেড লাইটটা জ্বলে আছে বিকজ একটা বাল্ব অলরেডি ফিউজ হয়ে গিয়েছে, এখন সেটা ব্যাকআপ বাল্বের উপরে আছে। এখন সেই ব্যাকআপ বাল্বটা যদি ফিউজ হয়ে যায় ডিউরিং সার্জারি, তাহলে সামবডি ইজ স্টাক, তাই না? এট দ্য মিডল অফ দ্য সার্জারি দুটো বাল্বই যদি চলে যায়, সেই একটা বাল্ব আনার জন্য একটা রিমোট এলাকা থেকে একটা মানুষ পাঠিয়ে ঢাকা শহর থেকে বাল্ব নিয়ে যেয়ে লাগিয়ে, কারণ এটা তো অ্যাভেলেবল না সব জায়গায়। সেই কথাটাই বলছিলাম যে যন্ত্রপাতি সম্বন্ধেও একটা মানে ক্লিয়ার আইডিয়া না থাকলে কিন্তু একটা ল্যাপারোস্কোপিক সেট আপ নিয়ে হুট করে একজন সার্জন ইচ্ছা করলে সার্জারি শুরু করতে পারবেন না। তো এই ব্যাপারগুলো, যেমন ধরেন ইনসাফলেটর অর্থ হলো যেটা দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেটের মধ্যে ঢুকিয়ে পেটের মধ্যে স্পেস করে নিই। পেটের মধ্যে স্পেস না হলে তো আমরা করতে পারবো না কাজ। তো এখন একটা সিলিন্ডার বা সেই সিলিন্ডারটা যখন ইনসাফলেটরে লাগানো হয় তখন ইন্ডিকেট করে, কারণ একটা সিলিন্ডার দেখেই তো আপনি বুঝতে পারবেন এতে কতটুকু গ্যাস আছে, গ্যাসের পরিমাণ কতটুকু আছে সেটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাবে না, সেটা কিন্তু সার্জনকেই দেখে বুঝতে হবে বা তাকে জানতে হবে এখানে কতটুকু গ্যাস আছে। যদি মিডল অফ দ্য সার্জারি সেই গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে যায় এবং ইনসাফলেটর আপনাকে গ্যাস দিতে না পারে, তাহলে তো আপনি আটকে গেলেন। তো সেটাই বলছিলাম যে এটা এতটাই টেকনোলজি ডিপেন্ডেন্ট যে এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। সেই জন্যই আমাদের ট্রেনিংটা খুব নিখুঁতভাবে বিভিন্নভাবে প্রোটোকল মেনটেন করে একজন সার্জনকে প্রায় ইঞ্জিনিয়ারের কাছাকাছি নিয়ে এসে ল্যাপারোস্কোপিক ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তাকে নলেজ দিয়ে, তারপরে অনেক সময় দেখা যায় যে অনেকে আবার যেটা করেন ঢাকা শহর থেকেই যন্ত্রপাতি নিয়ে যেয়ে, কারণ এখন একটু কম্প্যাক্ট যন্ত্রপাতি বেশ বেরিয়েছে, এটা একটা ভালো দিক, প্রচুর যন্ত্রপাতি এখন আছে। এবং আগে যেমন কতগুলো মনোপলি ছিল কিছু কোম্পানি, এরা ছাড়া আমরা পেতাম না এবং যথেষ্ট দামও ছিল। এখন কিন্তু অনেক, ইভেন চায়নাতেও প্রচুর ভালো ভালো ইকুইপমেন্ট তৈরি হচ্ছে এই সার্জারির জন্য, যেটা খুব ইজিলি আমাদের ইয়াং সার্জনরা কিনতে পারেন। অনেকে টিম তৈরি করে কিনেন, একটা টিম তৈরি করে কিনেন এবং সেটা এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে, বেসিক হসপিটাল সেট আপ তো পোর্টেবল, হ্যাঁ পোর্টেবল ইকুইপমেন্ট ফ্যাসিলিটি তো আছে, সেটা নিয়ে করা হয়। কিন্তু যখন এই পোর্টেবল যন্ত্রপাতিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যাই, ধরেন আমরা খবর নিলাম যে এক জায়গাতে তাদের ভালো মনিটর আছে, আমাদের মনিটর লাগবে না, ঠিক আছে, তখন যারা অন্যান্য যন্ত্রপাতি নিলেন তারা মনিটরটা নিলেন না, কিন্তু দেখা গেল তার যন্ত্রের সাথে সেই মনিটরের যে কানেকশানটা সেটা ঠিকমতো দেওয়ার তারটা নাই, অথবা সেই কানেকশানটাতে একটু গরমিল হতে পারে। তো এইসব ছোটো ছোটো ব্যাপারগুলো তো কিন্তু এই সার্জারিটা তখন বন্ধ হয়ে যায়, মানে করা সম্ভব হয় না। তো এই জন্যই বলছি যে প্রপার সেট আপের মধ্যে, হ্যাঁ আমাদের দেশের পার্সপেক্টিভে সব একদম প্রান্তিক লেভেলে, সেই জেলা উপজেলা এবং ইউনিয়ন লেভেলেও খুব ভালো অপারেশন থিয়েটার থাকবে, সেটা আমি কখনোই এক্সপেক্ট করি না। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি করতে হলে অ্যাটলিস্ট একটা বেসিক এবং স্ট্যান্ডার্ড অপারেশন রুম বা অপারেশন থিয়েটার সেট আপ দরকার হবে। আচ্ছা স্যার, সেটআপের মধ্যে নিশ্চয়ই স্টেরিলাইজেশনটা অনেক বেশি এক্স্যাক্টলি, এই কথাটাতে আমি এক্ষুনি আসছিলাম। সেটা হলো যে আমরা মনে করি অপারেশন করে ফেললেই হলো, তা না। কিন্তু যত সুন্দরভাবে আমি অপারেশন করি না কেন, যদি সেটা প্রপারলি স্টেরিলাইজ ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট না থাকে, তার পরবর্তীতে যে ইনফেকশনটা হয় সেই ইনফেকশন কিন্তু আমার ওই সুন্দর সার্জারিটার সব কিছুই ধ্বংস করে দিতে পারে। আমি এমনও দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ঢাকার বাইরে থেকেই বেশিরভাগ আসে ওইরকম, যেটা দিয়ে ইনস্ট্রুমেন্টগুলি, কারণ এখানে সব লম্বা লম্বা অন্যরকম ইনস্ট্রুমেন্ট, বিকজ পেটের বাইরে থেকে যেহেতু যেতে হয়। আগে যেমন ছোট্ট সিজারেই আমরা কাজ করতাম, এখন কিন্তু লম্বা হ্যান্ডেল এখানে
সিজারের টিপ সেখানে, সেটা পেটের ভিতরে দিয়ে যেহেতু কাজ করতে হয়, সুতরাং তখন ওই ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজ করা, যেগুলো বিশেষ করে শরীরের ভিতরে ঢুকে, প্রপার স্টেরিলাইজেশন যদি না হয়, অপারেশন রুমটাও যদি প্রপারলি স্টেরিলাইজ না থাকে, তাহলে কিন্তু সেই ছোট্ট একটা উন্ডের মাধ্যমেই যে ইনফেকশনটা শুরু হয়, সেই ইনফেকশনটার কারণে দেখা যায় হয়তো পুরো পেটেই আমাকে বিভিন্নভাবে কেটে কেটে সেই ইনফেকশন সারাতে আমাদের হিমশিম খেতে হয়। তার মানে কি, ল্যাপারোস্কোপিক সার্জারির যে আসল উদ্দেশ্যটা বা আসল যে বেনিফিটটা, সেটাই কিন্তু আমরা লুজ করি কখনো কখনো এ ধরনের ইনফেকশনের কারণে। আমরা অনেক সময় দেখি অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম দিয়ে যেসব বাজে ইনফেকশনগুলো হয়, প্রায় নিয়ার টিউবারকুলোসিস, আমরা জানি না টিউবারকুলোসিস ইনফেকশনও হতে পারে, সেগুলো হলে কিন্তু সেই উন সহজে আর শুকায় না। এখন যত ছোটই উন হোক না কেন, সেটা তো শুকাতে হবে। যদি হিল না হয়, যেটা হিল হওয়ার কথা 4 দিনে 5 দিনে, সেটা যদি মাসের পর মাস রোগী সাফার করে, তাহলে আর এই ল্যাপারোস্কোপিক সার্জারির মাহাত্ম্যটা থাকে না। এজন্যই আমি বলি, ইভেন আমি আমার ইয়াং সার্জনদেরকে বলি, যেখানে সেখানে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে যাওয়ার আগে পুরোপুরি জেনে নেওয়া ভালো, প্রপার সেট আপ অ্যান্ড প্রপার স্টেরিলাইজেশন, যে কথাটা আপনি বললেন খুবই মূল্যবান কথা, যে এরকম আমরা যদি সেটার দিকে খেয়াল না করে শুধু করার জন্যই করে ফেলি, আপাত দৃষ্টিতে প্রথমে মনে হতে পারে যে ভেরি সাকসেসফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক সার্জারি, 7 দিন 10 দিন পরে যখন ইনফেকশন নিয়ে আসে, তখন বোঝা যায় না, এটা নিয়ে আমাকে আরও অনেক কষ্ট করতে হবে টু কিওর দ্য পেশেন্ট। তো পেশেন্টস বেনিফিট যদি আমরা দেখি, তাহলে এ ধরনের সার্জারি করার আগে শুধুমাত্র সার্জারি করতে জানলেই হবে না, তার আগে এবং পিছে অনেক কিছুই জানতে হবে, যেটা দিয়ে আমি একটা টোটাল সেফ ল্যাপারোস্কোপিক সার্জারি দিতে পারবো আমার একটি পেশেন্টকে। স্যার, আপনি তো খুব চমৎকার করে বলেন যে যখন ট্রেনিং দেওয়া হয়, তখন যারা ট্রেনিংটা নিচ্ছে তাদেরকে বলা হয়ে থাকে যে প্রপার প্রোটোকলটা যেন মেনটেন করা হয়। এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে যেখানে আসলে ল্যাপারোস্কোপিক সার্জারিটা করা হচ্ছে, আপনার কাছে স্যার কি মনে হয় যে পেশেন্ট সেফটির বিষয়টা কতটুকু গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে? ওয়েল, এটাও তো ডিপেন্ড করে, কারণ আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা, সেই তুলনায় সার্জনের সংখ্যা তো অনেক কম, এটা তো আমাদের সবারই জানা। সুতরাং সার্জনরা কিন্তু ওভারবার্ডেন। একই সেট আপে যখন একই দিনে, ধরেন একজন ঢাকা থেকে, কিন্তু অনেক সার্জন ঢাকার বাইরে যান অপারেশন করতে, এবং আই সাপোর্ট ইট ভেরি মাচ, কারণ নাহলে ঢাকার বাইরের মানুষগুলো সবসময় যে ঢাকাতে এসে সেই চিকিৎসা নিতে পারবেন, সেটা তাদের জন্য সম্ভব হয় না। কারণ ঢাকার থেকে সার্জনরা যদি বাইরে যেয়ে করেন, সেটা রোগীদের জন্য যেমন সাশ্রয়ী হয়, এবং ইয়াং সার্জনদের জন্য কিন্তু ইয়াং বয়সে, আমিও গিয়েছি বাইরে, কাজের সুযোগ তৈরি হয়, কাজের সুযোগ তৈরি হয়। সেই হিসেবে আমাদের, আপনি যে প্রশ্নটা করলেন যে কতটা মেনটেন হয়, তো এটা পুরোটাই ডিপেন্ড করে সেই সার্জন এবং প্রাইভেট সেক্টরের সেই ক্লিনিকগুলোর ওপরে। ঢাকার বাইরে যেগুলো মেডিকেল কলেজগুলো আছে, এবং মেডিকেল কলেজ হসপিটাল বা বড় বড় হসপিটাল, যেগুলো সেকেন্ডারি লেভেলের হসপিটাল, টারশিয়ারি লেভেলের হসপিটাল, এই হসপিটালগুলোর সেট আপও সবসময় যে ইকুয়ালি স্ট্যান্ডার্ড ভালো থাকে ঢাকার মতো তা না। ঢাকা শহরেও তো অনেক অনেক আপনারা জানেন যে ক্লিনিক আছে, শুধুমাত্র ব্যবসা করার জন্যই যদি ক্লিনিক তৈরি হয়। আপনি তো খুব ভালো করেই জানেন নিশ্চয়ই যে দেশে প্রাইভেট সেক্টর, আমরা যারা প্রাইভেট সেক্টরের মানুষ, আমরা কিন্তু প্রায় 2/3 অফ দ্য হোল হেলথ কেয়ার ফ্যাসিলিটিস দিচ্ছি প্রাইভেট সেক্টরের হসপিটালগুলো ট্রিটমেন্ট, কারণ সরকারের জন্য সেটা সম্ভব হয়নি। এদেশে কোনো ইন্স্যুরেন্স সিস্টেম নাই, ওভারঅল কোনো কাভারেজ নাই, যার জন্য মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলো বা সরকারি বড় বড় হাসপাতালগুলো আপাত দৃষ্টিতে যদিও বলা হয় যে বিনা পয়সায় বা বিনামূল্যে চিকিৎসা, কিন্তু আসলে এটা বিনামূল্যে না। কিন্তু এই টাকাটা কেউ না কেউ তো দিচ্ছে, আমাদের ট্যাক্স পেয়াররা দিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ বলেন, বা ইভেন কুর্মিটোলা হসপিটাল বলেন, এগুলোর মধ্যে কি বাজেট এবং টাকা পয়সা দেওয়া হচ্ছে না? তাহলে বিনা পয়সা না, সরকার দিচ্ছে। তো সরকার যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা তো আমাদেরই ট্যাক্সেরই টাকা, আমরা যারা ট্যাক্স পেয়ার্স বা আমাদের দেশের মানুষেরই টাকা। সুতরাং সেখানে যে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে তা না, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। কেউ না কেউ সেটার জন্য পে করছে, হয়তো রোগী সরাসরি আউট অফ পকেট পে করছে না সেই জন্য, কিন্তু সেইখানকার সেট আপগুলোও কিন্তু ইকুয়ালি গুড হওয়া উচিত। কিন্তু সেটা সবসময় আপ টু দ্য স্ট্যান্ডার্ড আমরা যদি না পাই, তার কারণ কি, কেন পাই না,
কারণ যতটা রুগী এখানে আমার দেখার দরকার বা সম্ভব তার চেয়ে 10 গুণ বেশি রুগী দেখতে হয়। ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট আমি দেখেছি আমাদের মেডিকেল কলেজের করিডোরের বারান্দায় তো কত শত রুগী শুয়ে থাকে। আপনি তাদেরকে তাড়াতে পাবেন না। ঢাকা মেডিকেল কলেজ ইজ দ্য অনলি মেডিকেল কলেজ বা অনলি প্লেস যেখানে কাউকে না করা হয় না। ওখান থেকে তাড়িয়ে দিলে আর কোথায় যাবে তারা? সুতরাং তাদেরকে বারান্দায় শুয়ে হলেও চিকিৎসা দেওয়া হয়। এই যে সীমাবদ্ধতা আমাদের ডাক্তারদের, এটা তো ডাক্তারদের কিছু করার নাই। আপনারা অনেকেই হিসাব করে ডাক্তার সময় মতো আসলো কিনা গেল কিনা, কিন্তু ডাক্তার সময় মতো আসা যাওয়ার চেয়েও যে বেশি, ডাক্তারের কাজ হলো 24 ঘন্টা। এখানে কিন্তু সময়ের ব্যাপার না। 9টা 5টা ডিউটি কিন্তু ডাক্তাররা করে না, পৃথিবীর কোথাও করে না। কিন্তু তারপরে ওটা দিয়েই দেখা হয় যে কোন ডাক্তার কোথায় কখন আসলো গেল। কিন্তু এই যে ডাক্তারের জন্য যেই পরিমাণ নার্স দরকার, যেই পরিমাণ আপনার অ্যান্সিলারি মেডিকেল পার্সোনালস যারা টেকনিশিয়ানস দরকার, এবং যেই যন্ত্রপাতি ওষুধপত্র সব কিছুই দরকার, সেই জিনিসগুলো আমরা প্রপারলি দিতে পারি কি না সরকারি হাসপাতালগুলোতেও, সেটা কিন্তু আমাদের ভাবার বিষয়। তবে একটা জিনিস আপনার কাছে স্যার কি মনে হয় যে এই যে অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা বলে থাকি, সেটা চেঞ্জ করা কতটুকু গুরুত্বপূর্ণ? এটা তো একটা এটা একটা ম্যাসিভ প্রশ্ন, এবং এটা চেঞ্জ করতে হবে এবং করা গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। কিভাবে করবে সেটা আমাদের কাজ না, ডাক্তারের কাজ না। আমাকে যেমন অনেকে এসে জিজ্ঞেস করেন আপনারা ইন্স্যুরেন্স সিস্টেম তৈরি করেন না কেন? আমি ইন্স্যুরেন্স সিস্টেমকে আমি ডাক্তার তৈরি করব। স্যার আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে আপনি ইন্স্যুরেন্সের কথা বলছিলেন, স্বাস্থ্য বীমার কথা বলছিলেন, এটি আসলে কতটুকু বাংলাদেশের মানুষের জন্য আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে পারে? স্যার এই উত্তরটা জানবো আপনার কাছ থেকে। তবে আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম বিরতির আগে যে স্বাস্থ্য বীমার কথা আপনি বলছিলেন, যে এটি আউট অফ পকেট এক্সপেন্ডিচার কতটুকু কমাতে পারে? দেখুন, এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিন্তু হেলথ সেক্টরে মানুষের জন্য কখনোই কাম্য নয়। কারণ সবচাইতে বেশি আমি সবসময় একটা কথা বলি যে 3টে জিনিস আমাদের কখনোই মনে থাকে না। একটা হলো যে অসুস্থতা, আমি যে কোনো সময় অসুস্থ হতে পারি, এটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করে না। এবং আরেকটা হলো বার্ধক্য, যে আমি বুড়ো হবো একদিন, আমার সেই সময়কার জন্য আমার প্রিপারেশন লাগবে, সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না বলে আমরা সেটার জন্য প্রিপারেশন নেই না। আর তো মৃত্যুর জন্য প্রিপারেশন আমরা কেউই নেই না, আমরা তো মরবই না, তাই না? এই যে ব্যাপারটা, স্বাস্থ্যসেবার ব্যাপারটা হলো যে যখন আমার পেইন থাকে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমার যখন ভীষণভাবে পেইন ফিল করি আমি আমার গলব্লাডার ইনফেকশনের কারণে, যখন রুগী আমার কাছে আসে, তখন রুগী যখন পেইন নিয়ে আসে, তার তখন মনে হয় তার জীবনের সব কিছু সে দিয়ে দিবে, শুধুমাত্র তাকে স্যার আমাকে পেইন থেকে উদ্ধার করেন, আমাকে বাঁচান। এর আগে এবং উদ্ধার করার পরে যখন এই পেইনটা চলে যায়, তখনও তার মনে থাকে না, সচেতন থাকেন, তার মনে থাকে না যে কতটা পেইনফুল কন্ডিশনে সে ছিল। তখন কিন্তু তার মেইন নেগোসিয়েশন আমার সাথে শুরু হয় যে কত টাকা কমানো যায়। এর আগের দিন কিন্তু জীবনের সব কিছু দেওয়ার জন্য সে রেডি ছিল, কিন্তু পরের দিনই স্যার এত টাকা লাগবে। ব্যাপারটা হলো ওই যে আউট অফ পকেট, নিজের পকেট থেকে এই টাকাটা দেওয়াটা একটা বেহুদাম খরচ মনে হয় মানুষের কাছে সবসময়। কারণ মানুষ নিজেকে অসুস্থ হিসেবে দেখতে রাজি না, এবং আমরা যে অসুস্থ হব সেটা আমরা ভাবতে চাই না বলি এটার জন্য যে পয়সা খরচ হবে। জানেন, ডাক্তারকে পয়সা দেওয়া এবং ডাক্তারের কাছে বা চিকিৎসার জন্য খরচ করাটাই আমাদের কাছে সবচেয়ে বেহুদা মনে হয়, অথচ এটাই কিন্তু জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট খরচ। আমি কোনো সময় আমার রোগীদেরকে জিজ্ঞেস করি, আপনি আপনার ছেলের কে এডুকেশন দিবেন সেজন্য পয়সা জমান, মেয়ের বিয়ে দিবেন সেজন্য আপনি পয়সা জমান, আপনার হার্টের যে অপারেশন লাগতে পারে সেটার জন্য কখনো পয়সা জমিয়েছেন আলাদা করে? খেপে যায় রুগী, বলে স্যার আপনি কি চান আমার হার্টের অসুখ হোক? তার মানে ধরেই নিয়েছেন ওনার হার্টের অসুখ হবে না, সুতরাং এটার জন্য পয়সা জমাতে হবে কেন? যখন সেটা আউট অফ পকেট যখন তাকে পে করে এইটার জন্য চিকিৎসা নিতে হয়, তখনই তার এটার পছন্দ হয় না বলেই কিন্তু ইন্স্যুরেন্স সিস্টেম, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এত কথা কেন হয়? কারণ হেলথ এমন একটা জিনিস, সেটা সরকার, আমরা যদি সরকারেরই একটা দায়িত্ব অবশ্যই। আর এই হেলথ ইন্স্যুরেন্স তৈরি করা তো ডাক্তারদের কাজ না,
এটা একটা পলিসির পলিসি মেকার যারা রয়েছে এটা তাদের হলো দায়িত্ব। গভর্নমেন্ট পলিসির ব্যাপার। এটা পলিসি এবং গভর্নমেন্ট দ্বারা যদি ইয়ে করা না হয়, প্রাইভেট কিছু কিছু তো হেলথ ইন্স্যুরেন্স আছেই, আপনারা জানেন, আলিকো থেকে শুরু করে বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তাদের স্বাস্থ্য বীমা তারা তৈরি করেছে বিভিন্নভাবে। আমরাও কিছু কিছু রুগী দেখি যারা বলে যে স্যার আমার ইন্স্যুরেন্স কোম্পানি এত % দিবে, অত % দিবে, কিন্তু তখনও দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানি এটা তো মানে স্পোরাডিক্যালি কিছু কিছু কোম্পানি হয়তো করছে, কিন্তু একটা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম তৈরি করাটা কিন্তু একটা ন্যাশনাল পলিসির ব্যাপার। পলিসি মেকাররা গভর্নমেন্টের পক্ষ থেকে এইভাবে যদি একটা পলিসি নিয়ে না সেটা এগিয়ে নিশ্চয়ই আসেন, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে অনেক বেশি দরকার রয়েছে। নিশ্চয়ই দরকার। আমি জাপানে দেখেছি জন্মের পর থেকেই একটা বাচ্চা প্রতি মাসে তার খুব অল্প কিছু পরিমাণ টাকা তার এগেনস্টে তার জন্য জমা হয়ে যাচ্ছে তার ইন্স্যুরেন্সের জন্য। জীবনের একটা পর্যায়ে সে যখন অসুস্থ হবে সেই ইন্স্যুরেন্স থেকে সেই টাকাটা আসবে। তো এইরকম একটা সিস্টেম তৈরি করা আমাদের দেশে খুব কঠিন কিনা আমি জানি না। কেন পলিসি মেকাররা ইন্স্যুরেন্সের কথা তো আমরা সেই প্রথম থেকেই বলে আসছি। আমরা যখন থেকে প্র্যাকটিস শুরু করেছি বা বিশেষ করে আমি যখন দেশে ফিরেছি, যে আমি জাপানে দেখেছি বলেই আমার কাছে আরও মনে হয়েছে এরকম হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা কতটুকু বেশি। এবং সেই কারণেই কিন্তু আমরা মনে করি এই পলিসি মেকারদের আপনার মাধ্যমে এটাও আমি আবারও বলতে চাই যে হেলথ ইন্স্যুরেন্স এবং একটা প্রপার হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম ইজ এ মাস্ট ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ। আউট অফ পকেট এভাবে মানুষ দিয়ে, আর আউট অফ পকেটে আবার এটাও একটা জিনিস দেখবেন, সেটাও কিন্তু সেন্ট্রালি কোথাও কন্ট্রোল না। কোন সার্জারির জন্য কত টাকা খরচ হবে এগুলো যে একটা ইন্স্যুরেন্স সিস্টেমের মধ্যে পড়ে যায়, তখন অটোমেটিক্যালি এটা কন্ট্রোল হয়ে যায়। কারণ যখন একটা ইন্স্যুরেন্স মানে ন্যাশনাল ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি ডিসাইড করে দেওয়া হয় যে এটা ইন্স্যুরেন্সই তোমাকে দিবে, এটা প্রাইভেট হসপিটালগুলি তখন ইন্স্যুরেন্স থেকেই টাকা পাবে, কিন্তু রুগী আর দিবে না। তাতে হবে কি, গভর্নমেন্ট হসপিটালেও তার যা খরচ হবে, প্রাইভেট হাসপাতালে তার খরচ হবে। এবং গভর্নমেন্ট হসপিটালে ফ্রি দিতে হবে এমন কোনো কারণ নেই, ফ্রি অটোমেটিক্যালি হবে যদি এটা আমরা ইন্স্যুরেন্স সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি। সেটাই স্যার, অনেক কিছু আমরা জানলাম পলিসি নিয়ে এবং যে প্রোটোকলগুলোর কথা আপনি বলছিলেন, স্বাস্থ্য বিমার কথা আপনি বলছিলেন। এটা আমাদের প্রত্যাশা রয়েছে যে অদূর ভবিষ্যতে আমরা এই ধরনের সার্ভিসগুলো আমরা সেই আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারলে আমি খুশি হব, এই আর কি। জি স্যার, আমরা একটু পরীক্ষা নিরীক্ষার দিকে আমরা চলে আসি। ল্যাপ্রোস্কোপিক সার্জারি করার পূর্বে আপনারা কি কি ধরনের সাধারণত টেস্ট করার জন্য সাজেস্ট করে থাকেন রোগীদেরকে? বেসিক্যালি অ্যাজ সাচ ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য আলাদা কোনো টেস্ট করার দরকার হয় না। যদি আমরা ডিসাইড করে থাকি দিস পারসন হ্যাজ আ প্রবলেম অফ গল ব্লাডার অর হ্যাজ এ প্রবলেম অফ ইউটেরাস, তখন মানে ফর গাইনোকোলজিক্যাল সার্জারি বলছি, তখন ওই আমরা কিছু কিছু টেস্ট করি যেগুলো, যেমন ধরেন গল ব্লাডার রিলেটেড প্রবলেম যদি হয় তা আমরা দেখি তার জন্ডিস আছে কি না, যার মানে কিছু ব্লাড টেস্ট, সবগুলো ফাংশন, বিশেষ করে অ্যানেস্থেসিয়া রিলেটেড টেস্টগুলো করতে যেয়েই কিন্তু আমরা বাকিগুলো জেনে ফেলি। কারণ তার আগে তো আমাকে ডিসাইড করতে হবে যে এই গলব্লাডারটা আমি ফেলতে যাচ্ছি কি না। কারণ গলব্লাডারে অনেক কমপ্লিকেশনও আছে। ধরেন পাথর গলব্লাডার রইল, হুট করে একটা পাথর ছুটে এসে পিত্তনালীর মধ্যে আটকে জন্ডিস করে ফেললো, তখন আমি গলব্লাডার ফেলে দিয়ে কোনো কাজ হবে না। ওই যে নালীর মধ্যে যে পাথরটা আছে সেই পাথরটারও টেক কেয়ার করতে হবে। সুতরাং সেই পরীক্ষাগুলো করে যখন আমরা জানবো যে শুধুমাত্র গলব্লাডার ফেললেই এই চিকিৎসাটা মানে উনি সুস্থ হবেন, তখন তাকে অ্যানেস্থেসিয়ার জন্য যে টেস্টগুলো দরকার সেগুলো করতে হবে। অ্যানেস্থেসিয়ার জন্য যেমন আমাদের অ্যাজ এ হোল একটা ব্লাড প্রোফাইল আমরা করি, আমরা জানতে চেষ্টা করি তার অ্যানিমিয়া আছে কি না, তার রক্তশূন্যতা আছে কি না, তার শরীরে অন্য কোনো ধরনের ইনফেকশন আছে কি না, তারপরে তার কিডনি ভালো আছে কি না, তার লিভার ভালো আছে কি না আদারওয়াইজ, এবং তারপরে ধরেন তার মানে প্যানক্রিয়াজের কোনো প্রবলেম আছে কি না, প্যানক্রিয়াটাইটিসের সাথে যদি হয়ে থাকে ব্যথার সময়, সেটা আমাদের জানতে হয়। তখন আমাদের সার্জারির ইয়েটা চেঞ্জ করতে হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি বেসিক কিছু টেস্ট এবং তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালাইজ রোগ অনুযায়ী আপনারা সাজেস্ট করেন। রাইট। যেমন আপনার বুকের এক্সরে করতে হবে, আমরা তার হার্টের কন্ডিশন দেখতে হবে, সেটা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে আমরা করতে পারি। এই জিনিসগুলো অ্যানেস্থেসিয়ার জন্য এবং তার ওই রোগ রিলেটেড বেসিক যে টেস্টগুলো দরকার সেগুলো করতে হয়। স্যার, আপনি অ্যানেস্থেসিয়ার কথা যেহেতু বলছেন, এটি নিয়ে আর একটু বিস্তারিত আমাদের জানার রয়েছে, তবে আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি ল্যাপ্রোস্কোপিক সার্জারি নিয়ে।
স্যার যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম বিরতির আগে যে অ্যানেস্থেশিয়া আমরা জানি যে কোনো ধরনের সার্জারি করার আগে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে এটি আসলে কি পুরোপুরি অ্যানেস্থেশিয়া দেওয়া হয়ে থাকে কিনা, যেটা আমরা জিয়ে বলে এটা খুব কমনলি আমাকে রোগীরা এসে জিজ্ঞেস করেন। অনেকেই মনে করেন এটা খুবই ছোট্ট একটা সার্জারি, সেজন্য হয়তো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই সম্ভব। বেসিক্যালি আমরা পেটের মধ্যে যেহেতু গ্যাস ঢুকিয়ে স্পেস তৈরি করে আমাদের কাজ করতে হয়, তো আপার অ্যাবডোমেনেও ন্যাচারালি পুরো অ্যাবডোমেনে যখন গ্যাস ঢুকে তখন ডায়াফ্রামের উপরে প্রেশার পড়ে ইত্যাদি ইত্যাদি কারণে আসলে আমরা স্পাইনাল অথবা লোকাল দিয়ে বা রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা করা সম্ভব হয় না। খুব রেয়ার কেসে আমরা কিছু কিছু করি, সেটা একেবারেই যখন অ্যানেস্থেসিয়া দেওয়া সম্ভব না একটা রোগীকে তখন। বাট এরকম সার্জারি হয়তো আমি আমার লাইফে 35 বছর লাইফে হয়তো একটা বা দুটো করেছি একটু হাই এপিডুরাল দিয়ে। কিন্তু আমি মনে করি যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই ল্যাপারোস্কোপিক সার্জারি করা উচিত এবং তাই হচ্ছে। এবং সেই জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য আমাদের যা যা জানা দরকার অ্যানেস্থেসিওলজিস্টের পার্ট এটা। এখন অ্যানেস্থেসিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনি বললেন, এই জন্য ইম্পর্টেন্ট যে আমি যত সুন্দর অপারেশনই করি না কেন যদি রোগীর অ্যানেস্থেসিয়ার কারণে কোনো অসুবিধা হয়ে যায় তাহলে তো পুরো ব্যাপারটাই ভেস্তে গেল, তাই না? এটা তার কোনো কাজ হলো না। সেই জন্য আমি মনে করি সার্জারির সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ অ্যানেস্থেসিয়া, এবং এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই এই সার্জারি করা হয়। জি স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, এখন তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড রোবোটিক সার্জারির একটা বিশাল আধিপত্য কিন্তু বিস্তার করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার আপনার কাছে কি মনে হয়, আপনি যেহেতু ল্যাপ্রোস্কোপিক সার্জারির পায়োনিয়ার আমরা বলতে পারি, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে রোবোটিক সার্জারির কোনো আধিপত্য কি থাকতে পারে কিনা বা হতে পারে কিনা? হ্যাঁ, দেখুন, রোবোটিক সার্জারি ডেফিনেটলি, রোবট ইজ নকিং অ্যাট দ্য ডোর, রোবট ইজ উইল কাম ইভেনচুয়ালি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীতেই রোবোটিক সার্জারি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে রোবোটিক্স আমাদের দেশে যে ধরনের কাজগুলো আমরা ল্যাপারোস্কোপ দিয়ে করি সেই কাজগুলো কোনো ক্ষেত্রে রোবট দিয়ে করলে হয়তো বেটার করা যাবে। যেমন খুব লো মানে অ্যাবডোমেনে, কারণ রোবটের যে হ্যান্ড তার ফ্লেক্সিবিলিটি হিউম্যান হ্যান্ডের বা আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে হ্যান্ডলিং করি তার তুলনায় অনেক বেটার। সেই জন্য রোবটের অ্যাক্সেসটা অনেক ইজি এবং বেটার হয়। কিন্তু রোবট কিন্তু ইভেনচুয়ালি সার্জনকেই চালাতে হয়, মানে রোবট ইজ নট ডুইং দ্য সার্জারি বাই হিমসেলফ, রোবট বাই ইটসেলফ। কারণ এই রোবটকেও কিন্তু, কারণ রোবোটিক সার্জারিটা কি, সেটা হলো একটা ধরেন বেডে রুগী শুয়ে আছে, সেখানে স্লেভ রোবট থাকবে এবং সেই রোবটের হ্যান্ডগুলো সব পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ইনস্ট্রুমেন্টগুলো বেঁধে দেওয়া হবে, লাগিয়ে দেওয়া হবে, এবং সেটা কিন্তু কন্ট্রোল করবে মাস্টার রোবট, যে মাস্টার অ্যান্ড স্লেভ। তো মাস্টার যখন করে, সেই মাস্টারটা কিন্তু এখনও সার্জনের হাত থেকে রোবট অপারেশনটিকে ছিনিয়ে নিতে পারে নাই। ভবিষ্যতে এআই ইনকর্পোরেটেড হলে কতটা সার্জনের হাতে থাকবে, কতটা এআই হাতে চলে যাবে অথবা রোবটের হাতে চলে যাবে আমরা জানি না। কিন্তু আমি মনে করি রোবটের আধিপত্য যেটা আপনি বললেন সেটা দিন দিন বাড়বে এবং রোবটও ইভেনচুয়ালি আসবে। আমাদের দেশেও শুনেছি কোথাও কোথাও রোবট এসছে কোনো ক্ষেত্রে, কিন্তু খুব ওয়াইডলি, অনেকেই ট্রেনিং নিয়ে এসছেন, কিন্তু খুব ওয়াইডলি রোবোটিক সার্জারি ফর গলব্লাডার, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া এবং ইউটেরাস বা এ ধরনের ওভারি বা কিছু কিছু ইউরোলজিক্যাল ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে হয়তো কোলন সার্জারি কিছু একেবারে লো রিসেকশন যদি এন্ট্রি রিসেকশন যদি আমাদের করতে হয়, তখন হয়তো রোবট উইল বি বেটার ফর দ্য পেশেন্ট অর ফর দ্য সার্জারি। কিন্তু এই মুহূর্তে রোবটের যে এক্সপেন্সেস, কারণ রোবট তো হাইলি এক্সপেন্সিভ জিনিস, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এই ধরনের সার্জারির জন্য এই মুহূর্তে রোবট দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু ইভেনচুয়ালি রোবট উইল কাম অ্যান্ড রোবট উইল টেক প্লেস অফ ল্যাপারোস্কোপি, এবং এআই ইনকর্পোরেটেড হয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রোবট, এআই অ্যান্ড হিউম্যান সার্জন, এই তিনটার কম্বাইন অ্যান্ড কম্বিনেশনই উইল গিভ মাচ বেটার ফিউচার ফর ইন দ্য ফিল্ড অফ সার্জারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত? এটা অ্যাজ ইউজুয়াল, মানে আমরা তো আগেই বলেছি বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি তো সেম, নর্মাল সার্জারি যা তাই। সুতরাং পোস্ট অপারেটিভলি আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়, বিশেষ করে অ্যানেস্থেসিয়া থেকে রিকভারির পরে যেন অ্যানেস্থেসিয়া রিলেটেড কোনো প্রবলেম না হয়।
তারপরে ধরেন এই ব্লিডিংগুলোর জন্য অনেক সময় আমরা ড্রেন দিয়ে রাখি, সেটা নার্সেস অ্যান্ড ডক্টরস, জুনিয়র ডক্টরস দে টেক কেয়ার যে ড্রেন দিয়ে কীরকম আসলো না আসলো, অনেক সময় ভিতরে ব্লিডিং হয়তো। তারপরে পোস্ট অপারেটিভ কেয়ারটা তো বেসিক্যালি ডাক্তার এবং নার্সের কম্বিনেশনই হয়, সুতরাং এটার জন্য কোনো স্পেশাল পোস্ট অপারেটিভ কেয়ার লাগে না ফর ল্যাপারোস্কোপিক সার্জারি। এখানে ওই যে অ্যানেস্থেসিয়ার সাথে যদি বলি, এখানে যেহেতু পেটের মধ্যে গ্যাস ঢোকানো হয়, সেই জন্য কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারির যে অ্যানেস্থেসিয়াটা সেটাও কিন্তু একটুখানি স্পেশালাইজড। মানে অ্যানেস্থেসিওলজিস্টরা এখন অলরেডি দে নো অ্যাবাউট ইট। যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা ঢোকাই তখন অনেক সময় প্রেশার ফল করতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো কিছু ব্লাডে যাবে, সেটার জন্য তার কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। এই জিনিসগুলো অ্যানেস্থেসিস কিন্তু এখন আমাদের অ্যানেস্থেসিওলজিস্টরা যথেষ্ট কেপেবল, ওনারা ভালো ম্যানেজ করতে পারেন, সুতরাং ওই জিনিসগুলো নিয়ে আমাদের অত দুশ্চিন্তা হয় না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, এবং সেই সাথে কিন্তু আপনি খুব চমৎকারভাবে ট্রেনিংয়ের বিষয়টা আপনি নিয়ে আসলেন, সেই সাথে কী ধরনের পলিসি আসলে মেকিং করা দরকার সেই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত বলেছেন। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য এবং এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।